হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রাথমিক চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেট এবং তার জাজমেন্ট কপি বিস্তারিত আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। আমরা জানি প্রাথমিকে 94 জন ক্যান্ডিডেট 94 টিচারের চাকরি বাতিল হয়ে গেছিল ইতিপূর্বেই। সেই মামলাটি সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, আবার ডিভিশন বেঞ্চ থেকে সিঙ্গেল বেঞ্চে ফিরে আসে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তো সেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি গতকাল অর্থাৎ 12ই ডিসেম্বর তিনি সেই মামলাটির জাজমেন্ট প্রকাশ করে দিয়েছেন। তো দেখে নেব আমরা জাজমেন্টে কি কি উল্লেখ করেছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মামলাটির রিট পিটিশন নাম্বার 7907 অফ 2019-এর, যার পিটিশনার রয়েছেন রমেশ মালিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার সঙ্গে অনেকগুলো ক্যান ফাইল যুক্ত আছে এবং তার সঙ্গে আরেকটি মামলা যুক্ত আছে যার রিট পিটিশন নাম্বার 9979 2022-এর, যার পিটিশনার রয়েছে সৌমেন নন্দী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এর এর সঙ্গে আরও কতগুলো ক্যান ফাইল যুক্ত আছে। ফর দ্য পিটিশনারদের হয়ে কথা বলছিলেন সুদীপ্ত দাশগুপ্ত। তাছাড়া অন্যদিকে আমরা দেখে নেব আরও নিচে রয়েছে পিটিশনারদের পক্ষ থেকে ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস সেনারা ছিলেন। তার পাশাপাশি আমরা দেখে নেব অ্যাপিল্যান্ডদের পক্ষ থেকে পরপর নামগুলো এখানে রয়েছে। তরুণজ্যোতি বাবু ছিলেন। তাছাড়া দেখুন এখানে আমরা হিয়ার্ড অন 30/11/2023 অর্থাৎ নভেম্বরের 30 তারিখ সমস্ত বিষয়ের শুনানি কমপ্লিট হয়ে যায়। তারপর মামলাটি রিজার্ভ করে রাখা হয়। তো জাজমেন্ট এসছে 12ই ডিসেম্বর 2023, 12/12/2023 তারিখে, অর্থাৎ গতকালই এই জাজমেন্টটা এলো। প্রাথমিকে 94 জন শিক্ষকের চাকরি বাতিলের জাজমেন্ট কপি আমরা এই মুহূর্তে দেখছি। আমরা জানি ইতিপূর্বেই সিঙ্গেল বেঞ্চে নির্দেশ এসেছিল ইডি সিবিআই কে যে তারা ঠিকঠাক মতো ইনভেস্টিগেশন করছে না। প্রাথমিকে যে সমস্ত নিয়োগ হয়েছে 2014 থেকে শুরু করে 2014 টেট থেকে শুরু করে 2016 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে 42,000 এবং 2020 সালে যে নিয়োগ হয়েছে 16,500 প্রাথমিক শিক্ষক, এই সমস্ত প্যানেলের মধ্যে কোনো রকম করাপ্টেড ক্যান্ডিডেটরা ঢুকে আছে কিনা বা দুর্নীতি করে চাকরি পেয়েছে কিনা সেই সমস্ত লিস্ট খুঁজে বের করতে বলেছিল সিঙ্গেল বেঞ্চ। তো সামগ্রিকভাবে তদন্তের পর ইডি সিবিআই তারা কোর্টকে জানিয়েছিল মাত্র 94 জন শিক্ষকের এরকম ডুপ্লিসিটি বা তাদের কোনো ডকুমেন্টস তারা খুঁজে পায়নি। এমনকি প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতেও সেই সমস্ত শিক্ষকদের কোনো প্রুফ ছিল না। তো এরপর ইডি সিবিআই কোর্টে জানানোর পর কোর্ট তাদেরকে নির্দেশ দিয়েছিল, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছিল যে এই 94 জন ক্যান্ডিডেট যারা প্রাথমিক শিক্ষক তাদের সমস্ত নথি বা তথ্যগুলো যেগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে যাচাই করে দেখুন যে অ্যাকচুয়ালি এদের কোনো প্রুফ আছে কিনা। তো এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 94 জন ক্যান্ডিডেটকে তারা ডেকে পাঠায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল যে বিল্ডিং রয়েছে সেখানে, এবং সমস্ত বিষয়গুলো তারা ভেরিফাই করে দেখে এবং তারা রিপোর্ট দেয়, কলকাতা হাইকোর্টে রিপোর্ট সাবমিট করে যে না, এই 94 জন প্রাথমিক শিক্ষক তারা টেট পাস করেনি এবং তাদের হাতে কোনো প্রুফ নেই। সুতরাং সেই বক্তব্যের উপর বেস করে সিঙ্গেল বেঞ্চ তাদের চাকরি বাতিল করে দেয় এবং তারা সেই সময় এই 94 জন ক্যান্ডিডেট প্রাথমিক শিক্ষক তারা সিঙ্গেল বেঞ্চে, এর আগের যে সিঙ্গেল বেঞ্চ ছিল সেখানে তারা এই মামলাটির সঙ্গে পার্টি ছিল না। তো এরপর তারা ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চে গিয়ে তারা পার্টি হয় এবং যাতে ন্যাচারাল জাস্টিস ভায়োলেট না হয় তার জন্য ডিভিশন বেঞ্চে ঠিক একই রকম জাজমেন্ট আসে। অর্থাৎ তাদের যেহেতু তারা ডিভিশন বেঞ্চ সেখানে বলেছিল যে আপনারা যে টেট পাস করেছেন তার একটা যে কোনো একটা প্রুফ দেখান। তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কোনো রকম ভাবে প্রুফ দেখাতে পারেনি। এখানে বলে রাখা ভালো, একজন ক্যান্ডিডেট তারা তিনি টেট পাস করতে পেরেছিলেন, তিনি সেই সমস্ত ডকুমেন্টস দেখিয়ে তিনি আবার চাকরি ফিরে পেয়েছিলেন। কিন্তু এখান থেকে কয়েকজন ক্যান্ডিডেট আবার তারা অ্যাপিয়ার করেনি। বাদ বাকি যারা ছিল তারা অ্যাপিয়ার করেছিল কিন্তু তারা টেট পাস করেছে তার কোনো প্রুফ ডিভিশন বেঞ্চে দেখাতে পারেনি। তার ফলে ডিভিশন বেঞ্চ তাদেরকে চাকরি বাতিল অব্যাহত রাখে। তো সেই মামলাটি পুনরায় আবার সিঙ্গেল বেঞ্চে আছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সেই মামলাটির জাজমেন্ট তিনি কি দিয়েছেন যে অ্যাকচুয়ালি তাদেরকে বাতিল করা সম্ভব। 2017 সালে তারা চাকরি করছে, সেই থেকে আজ 2023 সাল পর্যন্ত প্রায় 6 বছরের বেশি সময় ধরে তারা চাকরি করছে। তাহলে এর পরবর্তী সময়ে এতদিন ধরে তারা এস্টাবলিশ একটা পজিশনে এসছে, তাদের সমস্ত জীবন জীবিকা নির্ভর করে আছে। তো তারপরে সেই সমস্ত বিচার বিবেচনা করে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কি নির্দেশ দিচ্ছেন আমরা এই জাজমেন্টের মধ্যেই উল্লেখ পাবো এবং সমস্ত বিস্তারিত আমরা দেখে নেব এই জাজমেন্টের মধ্যেই কি আছে। তো মামলার অর্ডারের প্রথমেই যেটা দেওয়া আছে যে ক্যান ফাইলের মাধ্যমে এই 90 জন ক্যান্ডিডেট যারা অ্যাফেক্টেড হয়েছিল, যাদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল, তারা ক্যান ফাইলের মাধ্যমে এই মামলার সঙ্গে যুক্ত হয়
এরপর যেটা বলা হচ্ছে এ রিপোর্ট ইন দ্য ফর্ম অফ এফিডেভিট, একটা এফিডেভিটের একটা ফাইল তৈরি করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তারা রিপোর্ট তৈরি করে যে ফাইন্ডিং দ্যাট 94 ক্যান্ডিডেট, 94 জন ক্যান্ডিডেট তাদেরকে একটা রিপোর্ট তৈরি করে ডিড নট কোয়ালিফাই ইন টেট 2014 সালে যে প্রাথমিক টেট হয়েছিল সেই টেট তারা কোয়ালিফাই করেনি, বাট ওয়ার ইস্যুড অ্যাপয়েন্টমেন্ট লেটার, কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে, সেটা তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা কিন্তু তারা কোর্টকে জানালো। The board arrived at the aforesaid finding after verification of all records, সমস্ত রেকর্ড ভেরিফিকেশন করার পর এই ডিসিশনে এলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। The said 94 candidates, এই 94 জন ক্যান্ডিডেট are afforded opportunity to produce documents in support of their educational qualification, তাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন হিসেবে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছিল। বাট অ্যাজ দ্য সেইড ক্যান্ডিডেট, এই সমস্ত ক্যান্ডিডেট আর আনএবল টু প্রডিউস এনি ডকুমেন্টস ইন সাপোর্ট অফ দেয়ার টেট কোয়ালিফিকেশন, তারা যে টেট কোয়ালিফাই করেছিল তার কোনো প্রুফ তারা সাবমিট করতে পারেনি। দ্য বোর্ড ফাউন্ড দেম, বোর্ড তাদেরকে খুঁজে পেয়েছিল যে টু বি ইনএলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট, বোর্ড তারা ডিসিশন নেয় যে এরা হচ্ছে ইনএলিজিবল, অর্থাৎ এলিজিবল নয় প্রাথমিক শিক্ষকের জন্য। এরপর সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টটাকে চ্যালেঞ্জ হয় ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ যেটা বলে অনারেবল ডিভিশন বেঞ্চ, যার ম্যাট নাম্বার 210/2023, যার ক্যান ফাইল এখানে যুক্ত আছে কতগুলো। ডিভিশন বেঞ্চে যে ফাইন্ডিংটা আছে যেটা বলা হচ্ছে দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অবজার্ভ দ্যাট, ডিভিশন বেঞ্চ অবজার্ভ করে যে দ্য বেসিক ডকুমেন্টস দ্যাট ইজ টেট সার্টিফিকেট ওয়াজ নট অ্যানেক্সড, টেট তারা যে পাস করেছিল সেটা সেই রকম কোনো ডকুমেন্টস তারা ডিভিশন বেঞ্চও সাবমিট করতে পারেনি। তার ফলে 18ই অক্টোবর এই মামলাটি ডিসপোজ করে দেওয়া হয় এবং তাদের একই রকমভাবে চাকরি থেকে বাতিলের নির্দেশই সেখানে বহাল থাকে। এরপর ক্যান্ডিডেটদের তরফ থেকে আবার ক্যান 10 হিসেবে আরেকটা অ্যাপ্লিকেশন তারা প্রেয়ার করে যে মডিফাই করে বা নতুনভাবে তারা যেটা বলা হচ্ছে মডিফিকেশন অফ দ্য অর্ডার 10th অক্টোবর, সেই অর্ডারের মডিফিকেশনের তারা চায়। এবং যেটা বলা হচ্ছে যে সিনিয়র কাউন্সিল রিপ্রেজেন্টেটিং দ্য অ্যাপ্লিকেশন সাবমিট দ্যাট, তারা সাবমিট করে ইন টার্ম অফ অর্ডার পাস বাই কোর্ট, যেটা 10 তারিখে পাস হয়েছিল, দ্য প্রাইমারি স্কুল কাউন্সিল হ্যাজ ক্যান্সেল দ্য লেটার of appointment issued in favor of the appointment and terminated their service, প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে এবং জব থেকে টার্মিনেট করে দেয়, জব তাদেরকে বাতিল করে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই সমস্ত ক্যান্ডিডেটরা শুধুমাত্র এমন বিষয়ে সাবমিট করেছিল, এমন ডকুমেন্ট সাবমিট করেছিল শুধুমাত্র তাদের একাডেমিক কোয়ালিফিকেশন তারা সাবমিট করেছিল, কিন্তু টেট রিলেটেড, টেট যে কোয়ালিফাই করেছে সেরকম কোনো ডকুমেন্টস তারা সার্টিফিকেট তারা কোনো কিছু প্রোভাইড করতে পারেনি। The applicants are in service for a considerable period of time, that is from the year 2017 থেকে শুরু করে 2017 to 2023, and by this time they have acquired a permanent status in service, প্রাথমিক শিক্ষক হিসেবে তারা তাদের সার্ভিসটাকে অলরেডি পার্মানেন্ট করে ফেলেছে। এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের সার্ভিস, তাদের কোনো রকম ভাবে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র তাদেরকে চাকরি থেকে টার্মিনেট করে দেওয়াটাই শুধুমাত্র যথোপযুক্ত হবে না, তাদের বিরুদ্ধে কোনো রকম ভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। ইট হ্যাজ বিন সাবমিটেড দ্যাট সিমিলার অর্ডার পাস, একই রকম অর্ডার পাস হয়েছিল কাদের ক্ষেত্রে, অ্যাপয়েন্টমেন্ট অফ 269 জন ক্যান্ডিডেট। আমরা জানি ইতিমধ্যেই সবার প্রথমে এই প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল হওয়া শুরু হয়েছিল 269 জন প্রাথমিক শিক্ষকের থেকে শুরু করে, যদিও তারা তাদের চাকরি পরবর্তীতে ফিরে পায় এবং তাদের সেট অ্যাসাইড হয়ে যায়, অর্থাৎ চাকরি বাতিল সেটা পরবর্তীতে হয়নি, তারা পরবর্তীতে আবার কাজে জয়েন করে। এরপর যেটা বলা হচ্ছে ইট হ্যাজ বিন সাবমিটেড দ্যাট, এটা সাবমিট করা হয়েছে যে অ্যাজ পার রিক্রুটমেন্ট নোটিশ the eligibility criteria for being appointed as primary school teacher required that, তাদের প্রাইমারি স্কুল টিচার হতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন সেটা that the candidate should possess টেট কোয়ালিফিকেশন, টেট পাস করতে অবশ্যই তাদের হবে। none of the applicants possess the টেট কোয়ালিফিকেশন, তারা কোনো ক্যান্ডিডেটই তারা টেট কোয়ালিফাই করেনি, and such they are ineligible for being appointed as primary school teacher, তারা প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য কোনো রকম ভাবে এলিজিবল নয়। এনি ক্যান্ডিডেট হু ডাজ নট পজেস দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান নট বি অ্যাপয়েন্টেড, কোনো ক্যান্ডিডেটই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে তাহলে তাকে অ্যাপয়েন্টেড করা যায় না, নিয়োগ করা যায় না। টার্মিনেশন অফ দেয়ার অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন রাইটলি মেড, অর্থাৎ তাদের জব থেকে টার্মিনেশন করে বা বাতিল করে যথাযথ কাজ হয়েছে, সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উইদাউট রিকুইজিট কোয়ালিফিকেশন দ্য ক্যান্ডিডেট ক্যান নট হোল্ড অন টু দ্য পোস্ট প্রাইমারি স্কুল টিচার, কোনো রকম কোয়ালিফিকেশন যতটা প্রয়োজন ততটা যদি তাদের না থাকে
তাহলে প্রাথমিক শিক্ষকের যে পোস্ট সেই পোস্টে তাদেরকে রাখা কখনোই যুক্তিযুক্ত নয়। There is no requirement of initiating separate proceeding against them of their termination. নতুনভাবে তাদের জব টার্মিনেট করার পর নতুনভাবে সেপারেট ভাবে কোনো রকম ভাবে প্রসিডিং দরকার নেই। নতুন করে যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে, প্রেয়ার হ্যাজ বিন মেড টু ডিসমিস দ্য অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটি ডিসমিস করে দেওয়া হলো, অ্যাকসেপ্ট হয়নি। দ্য অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশন ফর প্রাইমারি স্কুল টিচার ডেটেড 26শে সেপ্টেম্বর 2016 সালে যখন রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার যে কোয়ালিফিকেশন ছিল, কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্ট ইন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার জন্য অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য যে বিজ্ঞপ্তি দেয়, সেই বিজ্ঞপ্তির কথা বলা হচ্ছে। যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন দ্যাট, সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন করা ছিল যে দ্যাট ক্যান্ডিডেট শুড বি টেট কোয়ালিফাইড, ক্যান্ডিডেটকে অবশ্যই টেট কোয়ালিফাইড হতে হবে। The application form was available online. Application form online available ছিল. The mode of submission, application form was online available. অর্থাৎ অফলাইনে কোনো রকম ফর্ম সাবমিশন করা যাচ্ছিল না, সমস্ত প্রক্রিয়াটাই অনলাইনে সাবমিট করতে হয়েছিল। যারা একমাত্র টেট পাস করেছিল তারাই একমাত্র তাদের ফর্ম ওপেন করতে পারছিল, ওটিপি তারা সাবমিট করতে পারছিল। কিন্তু এরা টেট কোয়ালিফাই না করেও কিভাবে অনলাইন ফর্ম সাবমিশন করলো, সেই বিষয়টা কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যায়। মার্কস অবটেইনড ইন টেট এক্সামিনেশন, টেট পরীক্ষাতে তারা কত মার্কস পেয়েছিল, আর রিকোয়ার্ড কম্পিউটেশন অর্থাৎ টোটাল যে মার্কস টেটে পেয়েছিল সেটা একটা ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে। একাডেমিক যে মার্কস, সেই মার্কসের উপর একটা ক্যালকুলেশনের প্রয়োজন রয়েছে। তাহলে তারা কিভাবে সেই ফর্মটা অ্যাপ্লাই করলো সেটা কিন্তু, এবং মেরিট লিস্টে কিভাবে জায়গা পেলো, সে বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। সেই বিষয়টি আবারও বলা হচ্ছে, অ্যাপ্লিক্যান্টস আর নট টেট কোয়ালিফাইড, তারা টেট পাস করেনি, ডু নট প্রসেস দ্য টেট সার্টিফিকেট, তাদের কোনো রকম ভাবে টেট সার্টিফিকেট নেই, তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশন ছিল না, যার ফলে ইলিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। ইনভেস্টিগেশনের সিবিআই সেন্ট্রাল ইনভেস্টিগেশনের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে তারা এই বিষয়টি বের করে নিয়ে এসে আন্ডারগোয়িং দ্য আইডেন্টিফিকেশন দ্য কালপ্রিট ইনভলভ ইন সাচ ইলিগ্যাল অ্যাক্ট, ইলিগ্যাল অর্থাৎ অনৈতিকভাবে তারা যে চাকরি পেয়েছে সেই বিষয়টা পরিষ্কার বেরিয়ে এসেছে। এরপর যেটা বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিক্যান্টস আর ইন সার্ভিস ফর নিয়ারলি 6 ইয়ার, 6 বছরের বেশি সময় ধরে তারা সার্ভিস করছে। হ্যাভিং অ্যাকোয়ার্ড দ্য পার্মানেন্ট স্ট্যাটাস ইন সার্ভিস, চাকরি জীবনে তারা স্থায়িত্ব অর্জন করে ফেলেছে বা পার্মানেন্ট চাকরি তারা স্ট্যাটাস অর্জন করে ফেলেছে। দেয়ার ইজ নো স্কোপ ইন টার্মিনেশন উইদাউট ইনিশিয়েটিং, কোনো রকম তাদের প্রতি কোনো স্টেপ না নিয়ে যদি তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়, তাহলে বিষয়টা ভুল হবে। এখন বিষয় হচ্ছে, এই যে 94 জন ক্যান্ডিডেট, এরা তো সমস্ত স্টেপগুলো পার করে এসছে। যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, সেই ডকুমেন্টস ভেরিফিকেশনে টেট কোয়ালিফাই তারা করেছিল কিনা, টেট পাস করেছিল কিনা, সমস্ত বিষয়গুলো তাদের ভেরিফাই হওয়ার কথা ছিল। তারা যারা অ্যাপয়েন্টিং অথরিটি যথাযথভাবে ভেরিফাই করেনি, তাহলে সেখানে কিন্তু সেই ডিপিএসসি, পার্টিকুলার যে ডিপিএসসি থেকে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারাও কিন্তু সমানভাবে দোষী। একই বিষয়গুলো বারবার বলা হচ্ছে। ডিভিশন বেঞ্চে তারা আবার অ্যাপিয়ার করেছিল এবং তাদের টেট সার্টিফিকেট তাদের হাতে ছিল না, টেট কোয়ালিফাই করেনি। এই কারণে সমস্ত তাদের বিষয়গুলো প্রাথমিক শিক্ষা পর্ষদ পুনরায় ভেরিফাই করে দেখেছে। তার ফলে এই যে তার ফলে বোর্ড তাদেরকে টার্মিনেট করেছে চাকরি থেকে। এ জব অ্যাসপিরেন্ট অনলি ইফ হি অর শি পসেস এলিজিবিলিটির যে মিনিমাম যে ক্রাইটেরিয়া, তারাই একমাত্র ফুলফিল করতে পারে, তারাই একমাত্র ক্যান অ্যাপ্লাই ফর দ্য জবে তারা অ্যাপ্লাই করতে পারে। যে কোনো ব্যক্তি, এনি ক্যান্ডিডেট হু ডাজ নট প্রসেস, যে কোনো ব্যক্তি এসে কিন্তু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সে ফুলফিল করতে পারবে না। তার ফলে সে তার এই দিকের বা এই রিলেটেড তার কোয়ালিফিকেশন প্রয়োজন, নইলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারে না। এনি পার্সন হু ইজ ইনএলিজিবল, যদি কোনো পার্সন ইনএলিজিবল হয়, তাহলে তার যদি যে অ্যাকচুয়ালি যে কোয়ালিফিকেশন প্রয়োজন, সেই কোয়ালিফিকেশন যদি তাদের না থাকে, তাহলে ডাজ নট হ্যাভ এনি রাইট টু বি অ্যাপয়েন্টেড, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করার কোনো অধিকার থাকে না। নো লিগাল রাইট, তাদের কোনো লিগাল রাইট থাকে না দ্য ফেভার অফ অ্যান এমপ্লয়ি, সেই সমস্ত কর্মীদের হু অ্যাপয়েন্টেড, বলেছে প্রভিশন অফ ল, আইনগত দিক থেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কোনো অধিকার থাকে না বা এমপ্লয়ি হওয়ার কোনো অধিকার থাকে না। মূল যে একটা লাইন বলা হচ্ছে, পারমিটিং দ্য ইনএলিজিবল ক্যান্ডিডেট টু হোল্ড অন টু দ্য পোস্ট অ্যান্ড রিমেইন ইন সার্ভিস ইন কান্ট্রি টু দ্য প্রিন্সিপাল অফ আর্টিকেল 14 এবং 16 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতীয় সংবিধানের যে আর্টিকেল 14 এবং 16 নম্বর ধারায় যে মূলনীতিতে, সেখানে যেটা বলা হচ্ছে, যদি কোনো ইনএলিজিবল ক্যান্ডিডেটকে সার্ভিসের মধ্যে রাখা হয়, তাহলে ভারতীয় যে সংবিধান, সেই সংবিধানকে অমান্য করা হয়, সেটা কখনো হতে দেওয়া উচিত নয়। ইনএলিজিবল ক্যান্ডিডেট আর অ্যাপয়েন্টেড, যদি ইনএলিজিবল ক্যান্ডিডেটকে যদি অ্যাপয়েন্টেড করা হয়,
এবং পারমিশন দেওয়া হয় সার্ভিসের জন্য, তাহলে কি বলা হয়েছে, মোস্ট ডিজার্ভিং ক্যান্ডিডেট ইজ ফ্রাস্ট্রেটেড। অর্থাৎ যারা মোস্ট ডিজার্ভিং, যারা অ্যাকচুয়ালি চাকরি পাওয়ার যোগ্য ছিল, তারা ফ্রাস্ট্রেট হয়ে যাবে এবং তারা চাকরি থেকে তাদের ডিমোটিভেট হয়ে ফ্রাস্ট্রেট হয়ে যাবে। অ্যাকচুয়াল যারা যোগ্য তারা বঞ্চিত হবে। দেয়ার ইজ নো স্কোপ, এখানে কোনো রকম স্কোপ নেই ফর ফেভারিটিজম অর নেপোটিজম। কোনো স্বজন পোষণের নীতি এখানে কাটবে না, কাজে লাগবে না, কোনো স্বজন পোষণ এখানে করা যাবে না। রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্ট হওয়া উচিত। An ineligible candidate cannot be permitted to remain in service even for a single moment. কোনো একটি সিচুয়েশনের পরিপ্রেক্ষিতেও অযোগ্য প্রার্থীকে কখনোই তার সার্ভিস দেওয়া উচিত নয় বা ক্যান্ডিডেটকে কোনো প্রশ্রয় দেওয়া উচিত নয়। এখানে একটি মামলার রেফারেন্স টানা হয়েছে, সেখানে তাদের যে নিয়োগের যে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল সেই কোয়ালিফিকেশন ফুলফিল করতে পারেনি, নট স্যাটিসফাইড, তার ফলে তারা তাদের সার্ভিস থেকে টার্মিনেট করা হয়েছিল, সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। আরো কয়েকটি মামলার রেফারেন্স এখানে টানা হয়েছে যে সেই একই গ্রাউন্ডে, তার ফলে সেখানে আর্টিকেল 14-16 কনস্টিটিউশনকে ভায়োলেট করা হচ্ছে, সেই সমস্ত বিষয়ে এখানে আরো কতগুলো কেসের রেফারেন্স সেখানে একই গ্রাউন্ডে তাদের চাকরি বাতিল করা হয়েছিল, সেই বিষয়গুলো এখানে রেফারেন্স হিসেবে টানা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন, সেই কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কোনো রকম ভাবে এডিশন, মডিফিকেশন বা ভেরিয়েশন, কোনো রকম ভাবে বিয়োজন, সংযোজন, বিয়োজন বা মডিফিকেশনের কোনো রকম জায়গা থাকার কথা নয় বা থাকবে না। ইতিপূর্বেই আমরা দেখেছি সুপ্রিম কোর্টে এর আগে প্রাথমিকের 269 জন যে প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছিল, সেই চাকরি তারা ইতিমধ্যে ফিরে পেয়েছে, সেই বিষয়টা এখানে আবার উল্লেখ করা হয়েছে। কিন্তু যেটা বলা হচ্ছে যে এই দুটো বিষয়টা সামান্য একই গ্রাউন্ডে ফেলে রাখা ঠিক হবে না, ডাজ নট লাই ইন দ্য সেম ফুটিং, একই রেসপেক্টে বিষয়টা, দুটো গ্রাউন্ড দুটো আলাদা ছিল, এই কারণে দুটোকে এক করলে ভুল হবে। এখানে একটি ভাইটাল কথা বলা আছে, দ্য কাউন্সিল রিকমেন্ডেড টার্মিনেশন অফ ineligible candidates after observing the principle of natural justice। যেটা বলা হচ্ছে যে ন্যাচারাল জাস্টিস যাতে ভায়োলেট না হয় তার জন্য এই ইনএলিজিবল ক্যান্ডিডেটদেরকে এর আগে ডাকা হয়েছে, ডিভিশন বেঞ্চে তাদেরকে ডাকা হয়েছিল, তারা পার্টি হয়েছিল, তার আগে তাদেরকে জানানো হয়েছে, সমস্ত ক্যান্ডিডেটদেরকে সমস্ত ডকুমেন্টস তাদেরকে দেখানোর কথা বলা হয়েছে, তবু তারা সেই সমস্ত ডেট পার সার্টিফিকেট তারা সাবমিট করতে পারেনি, তার ফলে সেখানে ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হওয়ার কোনো প্রশ্ন আসে না। ইতিপূর্বে আমরা দেখেছি যে 32,000 প্রাথমিক শিক্ষকের যে মামলাটা রয়েছে, সেখানে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে সেখানে এই 32,000 প্রাথমিক শিক্ষকের তাদের কথা শোনা হয়নি, তার ফলে ন্যাচারাল জাস্টিস সেখানে ভায়োলেট হয়েছে এবং সুপ্রিম কোর্টে গিয়ে সেই একই কারণে ন্যাচারাল জাস্টিস যেহেতু করা হয়েছে, সেহেতু তারা আবার পুনরায় সেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া সেটাসাইড করে দিয়ে আবার ডিভিশন বেঞ্চে চলে আসে কলকাতা হাইকোর্টে। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে ন্যাচারাল জাস্টিস অবশ্যই যথাযথ থাকতে হবে, অর্থাৎ ক্যান্ডিডেট যেন জানে যে তার প্রতি এরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, বা ক্যান্ডিডেটকে বলার সুযোগ দিতে হবে, ক্যান্ডিডেট তারা এই বিষয়গুলো যাতে জানে, সমস্ত ডকুমেন্টস তারা সাবমিট করতে পারে, অথচ তারা সাবমিট করতে পারেনি, তার কারণে তাদের টার্মিনেট করা হচ্ছে। দ্য অর্ডার অফ টার্মিনেশন ওয়াজ রাইটলি ইস্যুড, যথাযথভাবে ঠিকভাবেই ইস্যু করা হয়েছে অন ডিটেকশন এলিজিবিলিটি ক্যান্ডিডেট অফ অ্যাপ্লিক্যান্টস টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইমারি স্কুল টিচার। অর্থাৎ ইলিজিবল ক্যান্ডিডেটকে তাদেরকে ঠিকভাবেই চাকরি থেকে বাতিল করে ঠিকই হয়েছে। সেই সঙ্গে ক্যান 9 এবং ক্যান 10 এই রিপিটিশনের মধ্যে সেইগুলোকে ডিসমিস করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা যেটা দেখলাম যে এই 94 জন ক্যান্ডিডেটদের মধ্যে একজন যেহেতু চাকরি ফিরে পেয়েছে, টেট সার্টিফিকেট তার আছে বা টেট পাস করেছিল, ডকুমেন্টস প্রোভাইড করতে পেরেছে, কিন্তু বাকি যারা 2-3 জন যারা অ্যাপিয়ার করেনি তাদের কথা আলাদা, তাদের তো চাকরি বাতিল হচ্ছেই। সুতরাং 93 জন ক্যান্ডিডেট, 93 জন ক্যান্ডিডেট প্রাথমিক শিক্ষক, তাদের চাকরি পুরোপুরিভাবে টার্মিনেট করে দেওয়া হলো, প্রাথমিক শিক্ষক হিসেবে পদ থেকে তাদেরকে সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হলো। অনেক মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘদিন যখন সার্ভিস করে ফেলে তারা, এখানে যখন 5 বছরের বেশি সার্ভিস করে ফেলে, তখন দেখা যায় তাদেরকে সার্ভিস থেকে টার্মিনেট না করে বিকল্প কোনো চিন্তা ভাবনার কথা বলা হয়, কোর্ট থেকে সেখানে অর্ডার আসে। কিন্তু এই পার্টিকুলার এই ক্ষেত্রে এই 94 জন ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেহেতু তাদের স্ট্রং গ্রাউন্ড ছিল না, যেহেতু মূল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা ফুলফিল করতে পারেনি, অর্থাৎ টেট পাস সার্টিফিকেট বা টেট পাসের কোনো প্রুফ তাদের হাতে ছিল না, সেহেতু তারা কিন্তু এই জব থেকে টার্মিনেট হয়ে গেল, অর্থাৎ এই জব তারা ধরে রাখতে পারলো না। যদি তারা টেট পাস সার্টিফিকেটের কোনো একটা প্রুফ দেখাতে পারতো, তাহলে আর যেভাবেই তারা চাকরি পাক না কেন, টাকা পয়সা দিয়ে যদিও চাকরি পাক না কেন, যেহেতু দীর্ঘদিন হয়ে গেছে, তবে কিন্তু তখন আর তারা কিন্তু চাকরি থেকে টার্মিনেট
তাদেরকে করতে পারতো না বা করতো না, কোর্ট সেটা অর্ডারও দিত না। তো এখানে শেষ করছি, আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।